ধরো তুমি কোনো একটি কাজ করতে গেলে, কিন্তু তোমার সেই কাজটি অন্য কেউ করে দিল তোমার নামে। তারপর সেই কাজটির জন্য তোমাকে সবাই প্রশংসা করতে শুরু করলো। আর এ কথা জানতে পেরে তোমার নিজের প্রতি কি গর্ববোধ হবে তোমার? না, কখনোই হবে না। কারণ অন্যের করা কাজ নিজের নামে চালালে তাতে না থাকে আনন্দ, না থাকে গর্ববোধ। বরঞ্চ কোথাও যেন নিজের বিবেকের কাছে নিজেকে অপরাধী বলে মনে হয়। নিজের মধ্যে যেন অপরাধ বোধ কাজ করে। ঠিক যেমন বাবুই আর চড়াই পাখিকে নিয়ে লেখা রজনীকান্ত সেনের কবিতায় বাবুই চড়াইকে বলেছে যে, পাকা হোক তবু ভাই পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। অর্থাৎ নিজের তৈরি জিনিস ছোট বা কম দামি হলেও তা একান্তই নিজের, কিন্তু অপরের জিনিস নিয়ে নিজের বলে চালানোর মধ্যে নেই কোনো গর্ববোধ, বরঞ্চ শেষে অনুতাপই হয়। তোমাদের পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটি এমনই এক বিষয়কে কেন্দ্র করে রচিত। আমরা লেখিকা আশাপূর্ণা দেবী সম্পর্কে দু চার কথা জেনে নিই। বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য সাহিত্যিক হলেন আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর জন্ম 1909 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1995 খ্রিস্টাব্দে। তিনি অসংখ্য উপন্যাস ও ছোট গল্প লিখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, সোনার হরিণ, ছোট ঠাকুরদার কাশিযাত্রা ইত্যাদি। এই প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা ও বকুল কথাকে ট্রিলজি উপন্যাস বলা হয়। তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য জ্ঞানপীঠ, সাহিত্য আকাদেমি, রবীন্দ্র পুরস্কার ইত্যাদি। তিনি ভারত সরকারের পদ্মশ্রী পদকও লাভ করেছেন। আমাদের পাঠ্য এই গল্পটির নাম হলো জ্ঞানচক্ষু। আগে জানা দরকার যে জ্ঞানচক্ষু মানে কি। আসলে জ্ঞানচক্ষু মানে কোনো বিষয়কে সঠিকভাবে বিচার ও বিশ্লেষণের মাধ্যমে কোনো কিছুর বোঝার ক্ষমতা। অর্থাৎ তুমি যে জিনিসটা আগে জানতে না, সেটাকেই তুমি জানতে পারলে বা বুঝতে পারলে বা উপলব্ধি করতে পারলে, সেটাই হলো তোমার জ্ঞানচক্ষুর মাধ্যমে বোঝা। অর্থাৎ জ্ঞানচক্ষু মানে অন্তর্দৃষ্টি। আমরা অনেক সময় বলে থাকি যে তার জ্ঞানচক্ষু খুলে গেল। অর্থাৎ সে আগে এই বিষয়টি সম্পর্কে যেটা জানতো, সেই ভুলটা ভেঙে গিয়ে সে সঠিকভাবে এই বিষয়টি সম্পর্কে যখন জানতে বা বুঝতে পারল, তখনই আমরা বলবো যে তার জ্ঞানচক্ষু খুলে গেল। জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবী রচিত কুমকুম নামক গল্প সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কুমকুম গল্প সংকলন গ্রন্থটি 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আমরা এবার সরাসরি গল্পের আলোচনায় চলে যাই। গল্পের নাম জ্ঞানচক্ষু, লিখেছেন আশাপূর্ণা দেবী। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপন একটি ছেলে যে স্কুলে পড়ে, তার চোখ মার্বেল হয়ে গেল একটি কথা শুনে। মার্বেল মানে? মার্বেল হলো পাথর, অর্থাৎ চোখ যেন পাথরের মতন হয়ে গেল। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাবটা করে, সেই তিনি নাকি বই লেখেন। নতুন মেসোমশাই অর্থাৎ মেসোমশাই কাকে বলা হয়? মাসির স্বামী, তাকে বলা হয় মেসোমশাই। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হলো, তিনি নাকি বই লেখেন। এই কথা শুনেই তপনের চোখ মার্বেল হয়ে গেল, একদম পাথরের মতন হয়ে গেল। একদম আশ্চর্য হয়ে গেল তপন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তাহলে তপনের
ছোট মাসির স্বামী অর্থাৎ ছোট মেসোমশাই বই লেখেন, তার বইগুলো ছাপাও হয়। এরকম অনেক বই ছোট মেসোর ছাপা হয়েছে। এই কথা শুনে তপন যেন আশ্চর্য হয়ে গেল। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। অর্থাৎ তিনি বই লেখেন, তার মানে তিনি একজন লেখক। তপন আশ্চর্য হয়ে যাচ্ছে এই কথা শুনে। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। অর্থাৎ এরকম একজন লেখককে যে তপন সামনাসামনি দেখতে পাবে, এ কথা তপন কখনোই যেন ভাবেনি। আসলে লেখকের কথা তপন শুনেছে, বইতেও বিভিন্ন লেখকের লেখা পড়েছে, কিন্তু সামনাসামনি একজন লেখককে দেখবে বা দেখতে পাবে, এরকম একজনকে যে দেখা যায়, সে কথা সে জানতই না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপন ভাবত যে লেখকরা হয়তো অন্য কোনো ধরনের মানুষ, অন্য রকমের মানুষ। তারা হয়তো আমাদের মতন বাবা, কাকা, হ্যাঁ, মামা এদের মতন মানুষ নয়, তিনি যেন অন্য ধরনের কেউ। কিন্তু ছোট মেসোমশাইকে দেখার পরে তপনের চোখ খুলে গেল। অর্থাৎ লেখক যে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই, অর্থাৎ তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকার মতনই একজন মানুষ, সেই সম্পর্কে তপনের বোধগম্য হলো, তপন বুঝতে পারল। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। সে বুঝতে পারল যে এই মেসোমশাই একজন লেখক, যে লেখক আর পাঁচটা সাধারণ মানুষের মতনই হয়। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। অর্থাৎ আর পাঁচটা সাধারণ মানুষের মতনই একজন মানুষ হলেন একজন লেখক। তার মধ্যে আলাদা কোনো বিশেষত্ব বা আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। অর্থাৎ আমরা আর পাঁচজন যেমনভাবে সারাদিন কাজকর্ম এটা ওটা করে থাকি, লেখকও সেই একই ধরনের ব্যক্তি, আলাদা কিছু নন। তিনি কোনো ভিন গ্রহের প্রাণী নন, আমাদের মতনই একজন মানুষ। এ কথা তপন বুঝতে পারল। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজেগুজে। অর্থাৎ এই লেখক, যিনি সাধারণ মানুষের মতোই খবরের কাগজ পড়ছে, হ্যাঁ, গল্প গুজব করছে, তর্ক বিতর্ক করছে, অর্থাৎ আর পাঁচটা সাধারণ মানুষের যে যে বৈশিষ্ট্য, লেখকের মধ্যেও সেই বৈশিষ্ট্য রয়েছে, যেটা তপন বুঝতে পেরেছে কাকে দেখে? ছোট মেসোমশাইকে দেখে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন। তপন মামার বাড়িতে কেন এসেছে? বিয়ে উপলক্ষে। কার বিয়ে? ছোট মাসির বিয়ে উপলক্ষে। আর ছুটি আছে বলে রয়ে গেছে। বিয়ে শেষ হয়ে গেছে, তারপরেও কিছুদিন ধরে তপন রয়ে গেছে মামা বাড়িতে। কেন? তার কারণ তার ছুটি রয়েছে, স্কুলের ছুটি রয়েছে, সেই জন্য সে রয়ে গেছে বাড়িতে। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে। অর্থাৎ আমরা কিসের ছুটি বুঝতে পারলাম? গরমের ছুটি। সেই গরমের ছুটি মেশোরও চলছে। তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। সেই জন্যে গরমের ছুটির কারণে মেশোও শ্বশুরবাড়িতে কয়েকদিন ধরে রয়েছেন। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। অর্থাৎ তপনের
লেখক সম্পর্কে যে ধারণা ছিল সে হয়তো অন্য ধরনের কেউ, হ্যাঁ, সাধারণ মানুষের মতো নয়, এই ধারণা তপনের ভেঙে গেল, অর্থাৎ তপনের জ্ঞানচক্ষু খুলে গেল লেখক সম্পর্কে। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তপন ভাবছে যে লেখক যদি সাধারণ আর পাঁচটা মানুষের মতনই হয়, আমাদের মতনই যদি হয়, তাহলে তপনেরই বা লেখক হতে বাধা কোথায়? সেও তো লেখক হতেই পারে। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন। তাহলে তপনের নতুন মেসোমশাই কি করেন? তার কাজ হলো কলেজে পড়ানো, অর্থাৎ তিনি কলেজের প্রফেসর, কলেজের অধ্যাপক তিনি। তার ছুটি চলছে, কলেজে ছুটি চলছে। কিসের ছুটি? গরমের ছুটি চলছে, সেই জন্যে শ্বশুরবাড়িতে কদিন ধরে রয়ে গেছেন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছুটি পড়েছে, ছুটিতে শ্বশুরবাড়িতে রয়েছেন, হ্যাঁ, এখন হাতে বিশেষ কাজ নেই, সেই জন্যে দিনের বেলা ঘুমোচ্ছেন। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়, অর্থাৎ ছোটো মেসোমশাই যেখানে ঘুমোচ্ছেন সেই দিকে ছোটো মাসি এগিয়ে চলল। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? তপন শুধু বলছে না না, যেও না যেও না, এরকম বলতে বলতে যাচ্ছে, কিন্তু ছোটো মাসি তার কথায় কোনো কানই দিচ্ছে না। ততক্ষণে তো গল্প ছোটো মেসোর হাতে চলেই গেছে, অর্থাৎ একটি গল্প নিয়ে ছোটো মাসি ছোটো মেসোমশাইয়ের কাছে দিয়েছে। হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে, একদম হই হই রই রই করে একটি গল্প নিয়ে ছোটো মাসি ছোটো মেসোমশাইয়ের কাছে গিয়ে দিয়েছে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। পুলকিত শব্দের অর্থ কি? পুলকিত মানে আনন্দিত, অর্থাৎ মাসি এই যে হই হই করে গল্পটা নিয়ে গেছে ছোটো মেসোমশাইয়ের কাছে, সেই জন্যে তপন একটু আনন্দিতই হচ্ছে, মনে মনে একটু আনন্দ পাচ্ছে। কেন আনন্দ পাচ্ছে? তার কারণ এই গল্পটা তপনই লিখেছে। মুখে আ আ করলেও হয়, অর্থাৎ সামনাসামনি একটু লজ্জা প্রকাশ করছে না না বলে, যে দেখিও না দেখিও না, হ্যাঁ, কিন্তু ও মনে মনে আনন্দই পাচ্ছে। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছেই। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো, রত্নের মূল্য জহুরির কাছেই। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে, অর্থাৎ ভালো লেখার মর্যাদা তিনিই দিতে পারবেন যিনি ভালো লেখেন। রত্নের মূল্য জহুরির কাছে। জহুরি মানে কি? যারা মূল্যবান রত্ন, মণি, মুক্তা, এগুলো যারা ভালো মন্দ বিচার করতে পারে, বিশ্লেষণ করতে পারে, তাদের বলা হয় জহুরি। তো রত্ন অর্থাৎ ভালো কিছুর মূল্য তো সেই জহুরিই বুঝবে, রত্নের মূল্য তো জহুরিই বুঝবে। ঠিক তেমনভাবে ভালো লেখার গুরুত্ব বুঝবে নতুন মেসোমশাই, একজন ভালো লেখক যিনি। একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে। ইতিমধ্যেই ছোটো মেসোমশাই তপনের লেখা পড়ে ফেলেছেন, তারপরে তিনি তপনকে ডেকে পাঠান। একটু পরে ছোটো মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। কি বলছেন নতুন মেসোমশাই? যে তপনের গল্প তো দিব্যি হয়েছে, তপনকে বলছেন তিনি, যে তোমার গল্প তো বেশ সুন্দর হয়েছে, সামান্য যদি একটু কারেকশান করে দেওয়া যায়, একটু যদি পরিবর্তন বা একটু এদিক ওদিক করে দেওয়া যায় সামান্যই, তাহলে ছাপতে দেওয়া চলে। দেখো লেখিকা এখানে বলছেন যে বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, অর্থাৎ নতুন শ্বশুরবাড়ির একটি বাচ্চা ছেলেকে খুশি করবার জন্যেই হয়তো এই কথা মেসোমশাই বললেন, যে তোমার লেখাটা একটু কারেকশান করে দিলেই ছাপতে দেওয়া চলে। তপন একথা শুনবার পরে তপন প্রথমটা ভাবে ঠাট্টা। তপন তো ভাবলো হয়তো মেসোমশাই ইয়ার্কি করছেন, ঠাট্টা করছেন,
কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। অর্থাৎ গল্পটা দেখে মেসোমশাই যেন করুণ চোখে চেয়ে আছেন। অর্থাৎ এমন একটি ভালো লেখা, হ্যাঁ, যেটা দেখেই যেন মেসোমশাইও করুণার দৃষ্টিতে তাকিয়ে আছেন। অর্থাৎ লেখাটি পড়ে মেসোমশাইয়ের মনে হয়েছে যে এই ছোট্ট ছেলেটা এত সুন্দরভাবে লিখেছে, সেরকম একটা করুণার ছাপ, হ্যাঁ, তার প্রতি একটা ভালোবাসা, মায়া, মমতা যেন জেগে উঠেছে। এটা দেখে আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে গেল তপন, যে আমি এত ভালো লিখেছি। হ্যাঁ, তপনের চোখেও জল চলে এলো। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মাসি কি বলে উঠলেন, যে তুমি তাহলে ওর গল্পটা ছাপিয়ে দিও, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তখন মেশো কি বললেন, যে সন্ধ্যাতারার সম্পাদক না বলতে পারবে না, তিনি যদি একবার বলেন। তপনকে তিনি আশ্বস্ত করলেন, তপনকে তিনি কথা দিলেন যে তার গল্প তিনি ছাপিয়ে দেবেন। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। বিকেলবেলা যখন চায়ের টেবিলে সবাই রয়েছে, চা খাচ্ছে, চা খেতে বসেছে সবাই একসঙ্গে, সেই চায়ের টেবিলে কথাটা ওঠে। কোন কথা? তপন যে এত সুন্দর একটা গল্প লিখেছে, সেই কথাটা সবার সামনে উঠেছে। আর সবাই তপনের গল্প শুনে হাসে। বাড়ির অন্যান্য যারা রয়েছে তারা তপনের গল্পটা শুনে হাসছে। কিন্তু মেশো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এই সব মাল মশলা নিয়ে বসে। তপন সেই দিকে যায়নি। তাহলে কি বলছেন, যে এই বয়সের ছেলেমেয়েরা যদি গল্প লিখতে বসে, হ্যাঁ, প্রথম প্রথম গল্প লিখছে, তাহলে হয়তো রাজারানীর গল্প লেখে, নয়তো রাস্তাঘাটে কোথাও খুন বা অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, সেই সমস্ত বিষয়ে গল্প লেখে। কিন্তু শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তাহলে তপন কোন বিষয় নিয়ে গল্প লিখেছে? আর স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার গল্প তপন লিখেছে। অর্থাৎ আর 5টা ছেলে মেয়ে প্রথমেই যে যে বিষয় নিয়ে গল্প লেখে, সেখান থেকে বেরিয়ে এসে তপন একটু অন্য ধরনের গল্প লিখেছে। সেই কথাটা মেসোমশাই বাড়ির সবাইকে জানালো, যে হ্যাঁ, তপনের মধ্যে প্রতিভা আছে, ওর হবে, হ্যাঁ, ও একটা ভালো কিছু করবে, ভালো ভালো ও গল্প লিখতে পারবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তপন এ কথা শুনে যেন আবেগে আপ্লুত হয়ে যায়, যে আমিও এত ভালো গল্প লিখতে পারি। তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। গরমের ছুটি শেষ হলে আবার যে যার মতো বাড়িতে ফিরবে। সেই সময় মেশো বাড়ি যাওয়ার সময় সেই গল্পটা নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। কৃতার্থ মানে তপন যেন ধন্য হয়ে গেছে, তার গল্পটা মেশো ছাপানোর জন্য নিয়ে গেছেন এ কথা ভেবে তপন যেন ধন্য। সে বসে বসে দিন গুনছে যে কবে তার লেখাটা ছাপা হয়ে তার হাতে আসবে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। তপন এই কথাটাই রাত দিন ভেবে চলেছে। ছোটবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। ছোটবেলাতে আমরা সবাই মা, ঠাকুরদা, ঠাকুমার কাছে গল্প শুনে এসেছি, তাই তো? বিভিন্ন রূপকথার গল্প, সেরকম তপনও শুনেছে। আর তপন এখন স্কুলে পড়ছে, এখন সে বইতে বিভিন্ন ধরনের গল্প পড়ছে। তাই গল্প জিনিসটা যে কি, গল্প জিনিসটা কেমন হয়,
সেটা তপনের তো আর জানতে বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষে লিখতে পারে। ওই যে তপন ভাবতো যে লেখক বুঝি অন্য ধরনের মানুষ, সে আর পাঁচটা সাধারণ মানুষের মতন নয়, এটা তপন এতদিন ভেবে এসেছে। কিন্তু নতুন মেসোমশাইকে দেখবার পরে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। সে বুঝতে পারল যে লেখক মানে আর পাঁচটা সাধারণ মানুষের মতনই একজন। তাই তপন এই কথাটা জানতো না, কিন্তু এখন জানে যে একজন সহজ মানুষেই লিখতে পারে গল্প। নতুন মেশোকে দেখে জানলো সেটা, তবে আর পায় কে তপনকে। এবার তো তপনও লিখতে শুরু করছে গল্প একের পর এক। তপনের লেখা গল্প কিভাবে ছোট মেশোর কাছে গিয়ে পৌঁছলো আর তপন কিভাবে গল্পটা লিখেছিল সেই কথাটাই আশাপূর্ণা দেবী এবার বলছেন। এই ঘটনাটা তপনের গল্প লেখার সময়কার ঘটনা, অর্থাৎ ফ্ল্যাশব্যাকে আগের কথাগুলো এখন আশাপূর্ণা দেবী বলছেন। দুপুরবেলা সবাই যখন নিথর সবাই যখন একটু ঘুমিয়ে আছে, চুপচাপ হয়ে রয়েছে, তখন তপন আস্ত একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি, অর্থাৎ স্কুলের ছুটি পড়েছে, হ্যাঁ গরমের ছুটি, সেখানেও স্কুলে বাড়ির কাজ দিয়েছে, তো সেই খাতাটি মা সঙ্গে করে নিয়ে এসেছে যে এতদিন ছুটি থাকবে, ছুটিতে থাকবে, তো এই খাতাটা সঙ্গে করে নিয়ে যায়, ও অন্তত একটু পড়াশোনার মধ্যে থাকবে, চর্চার মধ্যে থাকবে। আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। একটি আস্ত খাতা আর একটি কলম নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে না কিনা জানি না, একা আসনে বসে লিখেও ফেলল আস্ত একটা গল্প। সে একা আসনে মানে একভাবে বসে, একটা সিটিংয়ে বসে সে আস্ত একটা গল্প লিখে ফেলল, একবারে বসেই একটা গল্প লিখে ফেলল। লেখার পর যখন পড়ল, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। যখন সে তার নিজের লেখা গল্পটাই পড়ল, তখন গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল যেন খাড়া হয়ে গেল তপনের। এ কি ব্যাপার, এ যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তপনকে তার মানে এখন লেখক বলা চলে, তপন মনে মনে ভাবছে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, ওর মধ্যে মানে তপন যেন একটু এক্সাইটেড হয়ে গেছে, হ্যাঁ একটু উত্তেজিত হয়ে গেছে, সত্যিই তো আমি একটা গল্প লিখে ফেলেছি, হ্যাঁ মানে তার মনের মধ্যে আনন্দ যেন আর বাদ মানছে না। আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে, দুধ দাঁড়িয়ে মানে একেবারে ছুটে নিচে চলে এলো ওপর থেকে, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। ছোটো মাসিকে বলছে, ছোটো মাসি একটা গল্প লিখে ফেলেছি আমি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, অর্থাৎ ওই যে গল্পটা ছোটো মেসোমশাইকে ছোটো মাসি দেখিয়েছিল, যে গল্পটা ছাপতে নিয়ে গেছেন ছোটো মেসোমশাই, সেই গল্পটা কখন লিখেছিল তপন, কিভাবে লিখেছিল, হ্যাঁ কিভাবে মাসিকে এসে জানালো, সেই কথাটাই এখানে বলছেন লেখিকা। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে। ছোট মাসি ছোটবেলার থেকেই ওর বন্ধুর মতন, বছর 8 বড়, অর্থাৎ 8 বছরের বড়। ছোট মাসি তপনের চেয়ে 8 বছরের বড়, তবুও যেন সমবয়সীর মতোই। হ্যাঁ, মামাবাড়ি এলে ছোটো মাসির সঙ্গেই যেন বেশি কথাবার্তা হয়, নিজের মনের কথা, হ্যাঁ যেন ছোটো মাসির সঙ্গেই সে বলে থাকে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্যে দিয়ে বসে। এই যে ও একটা গল্প লিখে ফেলেছে, এই আনন্দের কথাটা সবার আগে ছোটো মাসিকেই গিয়ে ছুটতে গিয়ে জানিয়ে এলো তপন। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, অর্থাৎ বিয়ের পরে ছোটো মাসি যেন একটু গিন্নি ভাব, হ্যাঁ এমন হয়ে গেছে।
তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ওমা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? হ্যাঁ, মানে গল্প সবটা পড়লো না, হ্যাঁ, না পড়ে একটু ওপর ওপর চোখ বুলিয়ে বলছে, বাহ, খুব ভালো তো লিখেছিস গল্পটা। হ্যাঁ, কোনো জায়গা থেকে আবার দেখে দেখে লিখিসনি তো, টুকে আনিসনি তো? হ্যাঁ, তখন তপন বলছে, ছোট মাসি, ভালো হবে না বলছি। হ্যাঁ, ছোট মাসি আসলে ওর সঙ্গে মশকরা করছে, মজা করছে। তখন ও বলছে, তপন বলছে যে যে ভালো হবে না বলছি, হ্যাঁ, এসব কথা বলো না। হ্যাঁ, আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখায়। বলছে, দাঁড়া একটু, তোর মেসোমশাইকে আগে দেখিয়ে আনি তোর লেখা গল্পটা। তারপরেই আমরা জানি যে ছোট মাসি যখন ছোট মেসোমশাইকে গল্পটা দেখাচ্ছেন, তখন তপন ছুটে চলে যাচ্ছে তার পেছন পেছন, যে না 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 না, দেখিও না, দেখিও না। অর্থাৎ যে গল্পটা ছাপতে নিয়ে গেছে, সেই গল্পটা যখন মেসোমশাইকে দেখাচ্ছিলেন মাসি, ছোট মাসি, হ্যাঁ, সেটাকেই আগের ঘটনাটাই এখানে ফ্ল্যাশব্যাকে আশাপূর্ণা দেবী বললেন। কিন্তু গেলেন তো গেলেনই যে, অর্থাৎ সেই যে গেলেন, হ্যাঁ, আর তো লেখাটা নিয়ে আসছেন না ছোট মেসোমশাই। কোথায় গল্পের সেই আটো আটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্যে হাঁ করে আছে তপন? মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও, অর্থাৎ ওই যে মেসোমশাই চলে গেলেন গল্পটা নিয়ে, আর তো আসছেন না, তপন তো পথ চেয়ে বসে আছে যে কখন সেই ছাপার অক্ষরে দেখবে তার গল্পটাকে। বাড়িতে এসেও, মামা বাড়ি থেকে বাড়িতে এসেও তপন অধীর আগ্রহে বসে আছে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। অর্থাৎ তপন এখন লেখালেখি করছে, এই কথাটা সবার কাছে ছড়িয়ে গেছে। তাই তপনকে কেউ কবি বলছে, কেউ সাহিত্যিক বলছে, কেউ আবার কথাশিল্পী বলছে। কথাশিল্পী মানে গল্প, উপন্যাস, হ্যাঁ, এই ধরনের কাহিনী যারা লেখেন তাদের বলা হয় কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে, হ্যাঁ, সবাই এরকম ঠাট্টাই আর কি করছে যে তোর হবে, হবে, হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। অর্থাৎ ওই যে একটি গল্প লিখেছে, তারপরেও আরও 2-3টে গল্প তপন লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি। অর্থাৎ বাড়িতে চলে এসেছে তপন, হ্যাঁ, হোম টাস্ক এখনও হয়নি, ছুটি প্রায় ফুরিয়ে এসেছে, কিন্তু তার বাড়ির কাজ, ছুটির ভার এখনও শেষ হয়নি। তবু লিখছে, তবুও কিন্তু তপন গল্প লিখেই চলেছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। গল্প লেখা যেন তার নেশায় পেয়েছে। হ্যাঁ, অর্থাৎ ওর মধ্যেই সারাদিন মনোনিবেশ করে আছে গল্প লেখার মধ্যে। তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। ছুটি ফুরিয়ে গেল, গরমের ছুটি, তারপর আবার পড়াশোনা শুরু হলো। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। তপন বিষণ্ণ মন নিয়ে বসে আছে। প্রথম গল্পটা যে ছাপতে নিয়ে গেছেন ছোট মেসোমশাই, কিন্তু সেই গল্পটা যে ছাপা হয়ে আসবে, এটা সে যেন হাল ছেড়েই দিয়েছে, হ্যাঁ, আশা ছেড়েই দিয়েছে। সে হয়তো ভাবছে যে মেসোমশাই বোধহয় আর এলেন না, হ্যাঁ, গল্পটা ছাপিয়ে নিয়ে। বিষণ্ণ মন নিয়ে সে বসে থাকে, অর্থাৎ সে মনমরা হয়ে সে বসে থাকে। কিন্তু এই সময়ই একটা ঘটনা ঘটল। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো তপনদের বাড়ি, আর হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা কি? সেই পত্রিকাটি, যে পত্রিকায় তপনের লেখা ছেপে বেরোবে বলে জানিয়েছিলেন ছোট মেসোমশাই। সেই সন্ধ্যা তারা পত্রিকাটা তাদের হাতে রয়েছে। কেন? হেতু? হেতু মানে কারণ, যে কেন, কি কারণ, সন্ধ্যা তারা নিয়ে কেন? তপন মনে মনে ভাবছে যে সন্ধ্যা তারা নিয়ে কেন, সন্ধ্যা তারা পত্রিকা তাদের হাতে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের।
আন্ডারলাইন করো এই লাইনটা। বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনের রক্ত যেন ছলকে ওঠে, একদম ঢেউ খেলে যায় রক্তের মধ্যে। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? অর্থাৎ সত্যিই কি তার লেখাটা ছাপা হলো? সত্যিই কি ছেপে বেরিয়েছে তার লেখা গল্প? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? তপনের সম্পূর্ণ নাম কি? তপন কুমার রায়। তপন ভাবছে যে সত্যিই কি হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে তপনের লেখা গল্প? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? অলৌকিক ঘটনা মানে অবাস্তব কিছু, যে এমনও কি কিছু ঘটে? অর্থাৎ তপন যেন বিশ্বাসই করতে পারছে না যে সত্যিই তার গল্পটা ছাপা হয়েছে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। তপন যেটা সন্দেহ করছিল সেটাই হয়েছে। সূচিপত্রেও নাম রয়েছে, তপনের নাম, গল্পের নাম সূচিপত্রেও রয়েছে, পত্রিকার সূচিপত্রে। প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। তপনের গল্পের নাম ছিল কি? প্রথম দিন। শ্রী তপন কুমার রায়, সেই গল্পের নিচে লেখকের নামটাও রয়েছে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, হুলস্থুল পড়ে যায় সারা বাড়িতে, হইচই পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। হ্যাঁ, সবাই তপনের প্রশংসা করতে থাকে যে বাহ, চমৎকার লিখেছে, খুব সুন্দর লিখেছে। হ্যাঁ, সবাই সেই পত্রিকা গল্প পড়তে থাকে। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন। মেশো একটু মৃদু মৃদু হাসছে, মৃদু মৃদু মানে একটু হালকা হাসছেন। বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মেশো বলছেন যে দু এক জায়গায় একটু আধটু কারেকশন করতে হয়েছে, আসলে কাঁচা তো, অর্থাৎ কাঁচা হাত, অর্থাৎ প্রথম প্রথম লিখছে তপন, সেই জন্য একটু কারেকশন করতে হয়েছে। মেশোমশাই হালকা হাসছেন আর বলছেন এই কথাগুলো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। হ্যাঁ, মাসি বলছেন যে হ্যাঁ, সেটা হোক, সে একটু কারেকশন নাই করেই দিলে, প্রথম প্রথম যখন লিখছে তখন এটা হতেই পারে। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা? ওই কারেকশানের কথা। ওই যে মেশো বললেন যে একটু আধটু কারেকশন করতে হয়েছে, সেই কথাটাও বাড়ির সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। বাবা বলেন, বাবা তখন বলছেন, তাই? তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো? বাবা ওই কারেকশানের কথাটা শুনে এই কথা বলছেন যে তাই বলো, নইলে হঠাৎ একটা লিখে ফেললো আর ছাপা হয়ে গেল। মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। আত্মপ্রসাদ মানে তৃপ্তি পাওয়া, নিজের মনের মধ্যে একটা তৃপ্তি পাওয়া। আর প্রসন্নতা মানে সন্তুষ্ট, অর্থাৎ মাসিও সন্তুষ্ট হয়েছে। এই যে মেশো যে তপনের গল্প ছাপিয়ে দিয়েছে, সেই জন্যে মাসিও এক প্রকার সন্তুষ্ট। মাসি ডিম ভাজা খাচ্ছেন আর তার সঙ্গে চা খাচ্ছেন, মেশো শুধু কফি খাচ্ছেন। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। আজ বাড়িতে আর অন্য কোনো কথা নেই, শুধু তপনের গল্পের কথা ওর মুখে ঘুরছে, আর সেই সঙ্গে তপনের নতুন মেশোর মহত্বের কথা, যে তপনের নতুন মেশো যে তার গল্পটা ছাপিয়ে দিয়েছে, এই কথাটাও ওর মুখে সারা বাড়িতে ঘুরছে। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? হ্যাঁ, বলছে যে যদি তপনের মেশো যদি না নিয়ে যেতেন ওই গল্পটা, তাহলে কি হাত দিয়েও ছুঁয়ে দেখতো, আঙুল দিয়েও ছুঁয়ে দেখতো? অর্থাৎ কর বলতে এখানে আঙুলের করের কথা বলছে, যে আঙুলের কর দিয়েও কি ছুঁয়ে দেখতো?
তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। অর্থাৎ সবাই বলছে যে মেসোমশাইয়ের দয়াতেই হয়েছে, মেসোমশাইয়ের দয়াতেই গল্পটা ছাপা হয়েছে। এই কথা শুনে শুনে তপন আর মনের মধ্যে আর আনন্দ খুঁজে পায় না। নতুন একটা গল্প ছাপা হলে যে আনন্দ, সেই আনন্দটা যেন তপনের মন থেকে চলে গেছে। সকলে নতুন মেসোমশাইয়ের কৃতিত্বের কথাই বলছে। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এত। মা বলছেন যে তুই নিজে মুখে একবার পড়, তোর মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে রয়েছে এটা তো জানা ছিল না। তাই বলছেন যে বাবা, তোর পেটে পেটে এত। এতক্ষণ পর সন্ধ্যাতারা পত্রিকাটি তপন নিজে হাতে নিল। অর্থাৎ এতক্ষণ ধরে ওর হাতে হাতে ঘুরছিল, হ্যাঁ, সবাই পড়ছিল। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। অর্থাৎ তপন যে লেখাগুলো পড়ছে, এই লেখাটা তো তপনের লেখা নয়, নতুন, আনকোড়া। আনকোড়া মানে সম্পূর্ণরূপেই নতুন। মেসোমশাই বলেছিলেন যে একটু আধটু কারেকশন করে দিতে হয়েছে, কিন্তু এ তো সেটা নয়, সম্পূর্ণ গল্পটাই পাল্টে দিয়েছেন মেসোমশাই। তপন যেটা পড়ছে সেটা অন্য একটি গল্প, তপনের অপরিচিত। তপন এই গল্পটা সম্পর্কে জানেই না। এর মধ্যে তপন কোথা? তপনের লেখা কোথায়? এর মধ্যে তপন কোথায়? এই গল্পের মধ্যে তো তপন নেই, অর্থাৎ তপনের লেখা তো নয় এই গল্পটা। তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়ায় কারেকশন করেছেন, অর্থাৎ সম্পূর্ণ গল্পটাই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। মেসোমশাই তো একজন দক্ষ লেখক, সেই জন্য তিনি তার পাকা হাতে কলমে এই গল্পটা লিখে দিয়েছেন। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপন চুপ হয়ে গেছে যে এই গল্পটা তো তার লেখা নয়। তারপর ধমক খায়, সে লেখার মাঝখানে চুপ হয়ে গেছে, তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, অর্থাৎ তোর বুঝি অহংকার হয়ে গেল। হ্যাঁ, এই কথা বলে ধমক দেয় যে তুই পড়তে পড়তে থেমে গেলি কেন, তোর কি খুব অহংকার হয়ে গেল? হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে যে পায়া ভারী হয়ে যাওয়া। সবাই শুনতে চাইছে, তবু পড়ছিস না? হ্যাঁ, তোর গল্প কি ছাপা হয়েছে মানে তোর মধ্যে কি খুব অহংকার জন্মে গেল, সেই জন্য তুই পড়তে পড়তে থেমে গেলি? সবাই এই কথা বলছে। নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল, নাকি তুই এত আহ্লাদ হয়েছে তোর, একেবারে বাক্যহারা হয়ে গেছিস, একদম কথাই আর বলতে পারছিস না, তোর মুখ দিয়ে আর কোনো কথাই যেন বেরোচ্ছে না। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপন এবার একভাবে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না, তার মাথায় কিচ্ছু ঢুকছে না, এটা তো তার নিজের লেখা গল্পই না। তপন একদম কিছু না বুঝেই সে পড়ে যাচ্ছে, শব্দগুলো দেখছে আর পড়ছে, গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। চারদিকে সবাই বাহবা দিতে থাকে। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। আবার একবার সবাই বলে ওঠে যে তপনের নতুন মেশোই তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপন একেবারে দৌড়ে ছাদে চলে যায়, সেখানে গিয়ে তার শার্টের নিচটা দিয়ে চোখটা মোছে। তপনের চোখ দিয়ে জল পড়ছে যে এটা তো তার নিজের লেখা নয়, মেসোমশাই সম্পূর্ণ পাল্টে দিয়ে একটা নতুন গল্প তৈরি করে দিয়েছে। তপন আর আনন্দ খুঁজে পায় না, নিজের লেখার মধ্যে যে আনন্দ, যে গর্ব, সেটা আর তার মনে আসছে না। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন।
আসলে ওই যে বললাম যে নিজের সৃষ্টি, হ্যাঁ, নিজের তৈরি কোনো কিছু মধ্যে যে একটা ভালো লাগা থাকে, হ্যাঁ, নিজের মধ্যে একটা আনন্দ প্রকাশ পায়, নিজের মনে একটা ভালো লাগা তৈরি হয়, সেটা অন্যের লেখা নিজের নামে ছাপা হলে সেই বিষয়টা আর মনে জাগে না। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্প মানে শপথ করা। এই যে তার এই দুঃখের মুহূর্তে তপন মনে মনে একটা শপথ নেয়, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক। যে নিজের কাঁচা লেখা, নিজের লেখাটা হয়তো অতটা ভালো নয়, সে এখনো ভালো লিখতে পারে না, তবুও সেই লেখাটা নিয়েই তপন ছাপতে দিতে যাবে। সে তার লেখা ছাপা হোক বা না হোক, কেউ তার লেখা গ্রহণ করুক বা না করুক, কিন্তু অন্যের হাতে আর পাঠাবে না। তার নিজের লেখা যেমনই হোক না কেন, সেটা যদি বের হয় ছাপিয়ে বা লেখা যদি ছাপা নাও হয়, তবুও মনে কষ্ট হবে না। কিন্তু অন্যের লেখা নিজের নামে ছেপে গেলে তার মধ্যে আর নিজেকে খুঁজে পাওয়া যায় না। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। অর্থাৎ দয়া করে মেসোমশাই যে তার গল্পটা ছাপিয়ে দিয়েছে, এই কথাটা বাড়িতে সবার মুখে মুখে ঘুরছে, এটা যেন তপনকে আর না শুনতে হয়, তাতে তার গল্প ছাপা হোক বা না হোক। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। অর্থাৎ এতেও যেন তপন অপমানিত হয়েছে। অর্থাৎ অন্যের লেখা নিজের নামে প্রকাশ পেয়েছে, সেই গল্প তপন পড়ছে, এটাও যেন তপনের কাছে অপমানের। তাই তো একেবারে শেষ লাইনে লেখিকা বলছেন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। অর্থাৎ এর চেয়ে দুঃখের কিছু নেই, এর চেয়ে অপমানের। অন্যের লেখা নিজের নামে ছেপে বের হয়ে সেটা নিজেই যখন পড়ছে, তার থেকে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো, একদম শেষ লাইনটা, ঠিক আছে? এই গল্পে আমরা দেখলাম যে তপনের জ্ঞানচক্ষু খুলে গেছে মূলত দুটি দিক দিয়ে। প্রথমত, লেখক সম্পর্কে ধারণা। ছোট মেসোমশাইকে দেখে তপন বুঝতে পেরেছে যে লেখক হলেন আর পাঁচটা সাধারণ মানুষের মতোই, যে ধারণাটা তপনের আগে ছিল না। এদিক থেকে তপনের জ্ঞানচক্ষু খুলে গেছে। আর দ্বিতীয়ত, গল্পের শেষে আমরা দেখলাম যে অন্যের লেখা নিজের নামে ছাপার অক্ষরে বেরোলে তার মধ্যে কোনো আনন্দ থাকে না। নিজের প্রতি মর্যাদা বোধের দিক থেকেই তপনের জ্ঞানচক্ষু খুলে গেছে। এই দুটি দিক থেকে তপনের জ্ঞানচক্ষু খুলে গেছে, ঠিক আছে? তোমরা খুব মন দিয়ে এই গল্পটা বারবার পড়ো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।